হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব যে আমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে বিজনেসের সাবজেক্টটা চলছিল তার মধ্যে ইউনিট 1 2 3 4 তো কমপ্লিট হয়ে গেল। ইউনিট 5 এ সংগঠন চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, ওটা চ্যাপ্টারের কনটেক্সট ভালো করেই পড়া হয়ে গেছে। এবার আজকের ক্লাসে আমরা এমসিকিউ গুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো এক একটা করে আমি অ্যান্সার বলে দিচ্ছি কি হতে পারে। প্রথম কোশ্চেন, কর্ম এবং কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে কি বলে? কর্ম এবং কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। রাইট দিয়ে দাও। নেক্সট, সংগঠনকে উৎপাদনের অন্যতম উপাদান বলা হয়। ঠিক আছে, আমরা ইকোনমিক্সে শিখেছিলাম উৎপাদনের চারটি উপাদান। একটা জমি, শ্রম, মূলধন, একটা সংগঠন। তা বলছে সংগঠনকে উৎপাদনের উপাদানগুলো এটা কোথায়? অর্থনীতিতে। 3 নম্বর কোশ্চেন, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন অংশগুলির সুষম সমন্বয়কে বা সুষম বিন্যাস তোমার সংগঠন বলে। আবার বলছি, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন অংশগুলির সুষম বিন্যাসকে সংগঠন বলে। এই উক্তিটি কে করেছেন? L.H. হ্যানি। নেক্সট, একটি প্রতিষ্ঠান একটি সুস্বরের মতো, এটি একটিমাত্র ধ্বনি দ্বারা গঠিত নয়, এটি বিভিন্ন সুধ্বনির সমন্বয় দ্বারা গঠিত। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন পিটার এফ ড্রাকার। 5 নম্বর, কার্যভিত্তিক সংগঠন প্রবর্তন কে করে? F.W. টেলর। ঠিক আছে, F.W. টেলর। 6 নম্বর, পণ্যভিত্তিক বা এলাকা ভিত্তিক বিভাগযুক্ত অধিকাংশ বড় কারবারের সংগঠনকে কি বলা হয়? বিভাগীয় ভিত্তিক সংগঠন। নেক্সট, নিয়মমাফিক সংগঠনের কাজ হলো আইন মেনে কাজ করা। আইন মেনে, নিয়মমাফিক সংগঠন নিয়ম মেনে কাজ করো বা আইন মেনে কাজ করা কি বলে? নিয়মমাফিক সংগঠন। 8, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সূত্র থেকে অধস্তন কর্তৃপক্ষের কাছে কর্তৃত্ব অর্পণ করাকে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সূত্র থেকে অধস্তন কর্তৃপক্ষের কাছে কর্তৃত্ব অর্পণ করাকে কি বলা হয়? ভার অর্পণ। পুঞ্জ এবং ওননের ভার অর্পণ প্রক্রিয়াকে কয়টি উপাদানের কথা বলেছেন? 3টি উপাদান। পুঞ্জ ওননের মধ্যে ভার অর্পণ প্রক্রিয়ার 3টি উপাদান আছে। 10 বলছে, বৃহদায়তন প্রতিষ্ঠানে ক্ষমতা প্রবাহ নিম্নগামী কিন্তু কৈফিয়ত প্রদানের প্রবাহ ঊর্ধ্বগামী। ক্ষমতা প্রবাহ নিম্নগামী আর কৈফিয়ত প্রদান ঊর্ধ্বগামী। এই উক্তিটি ভার অর্পণের কোন উপাদানের পড়ে? এটা ভার অর্পণের কৈফিয়ত বা জবাবদিহিকরণের মধ্যে পড়ে। 11 নম্বর, মানুষের স্বাভাবিক সীমাবদ্ধতা থেকে ব্যবস্থাপনার দায়িত্বভার অর্পণের প্রয়োজনীয়তার উদ্ভব হয়। মানুষের স্বাভাবিক সীমাবদ্ধতা থেকে ব্যবস্থাপনার দায়িত্বভার অর্পণের প্রয়োজনীয়তা উদ্ভব হয়। ভার অর্পণের গুরুত্ব প্রসঙ্গে এই উক্তিটি কে করেছিল? E.F.L. ব্রিজ। 12 নম্বর, যা কিছু অর্থস্তম্ভের কর্তৃত্ব বা ক্ষমতার গুরুত্ব বৃদ্ধি করা, তাই হলো বিকেন্দ্রীকরণ। ঠিক আছে তো? এই কথা কে বলেছে? হেনরি ফিয়র। 13 নম্বর, বলছে একটি বড় কোম্পানি যার মূল কার্যালয় দিল্লিতে, ঠিক আছে, যার কার্যালয় দিল্লি, যদি দিল্লি চেন্নাই শহরে একটি করে এমন অফিস স্থাপন করে ওই এলাকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করতে পারে, তাহলে সেই কোম্পানিটিকে কি বলা হয়? এই ধরনের কোম্পানিকে কি বলা হয়? বিকেন্দ্রীকরণ। সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয় কে? এটা হচ্ছে তোমার বিধি বহির্ভূত সম্পর্ক। বিধি বহির্ভূত সম্পর্ক হচ্ছে সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম। উৎপাদনের উপাদান হিসেবে সংগঠন কথাটি কারা ব্যবহার করেছে? অর্থনীতিবিদরা। 16 নম্বর, নিচের কোনটি সংগঠনের উপাদান হিসেবে গণ্য হয় না? পরিকল্পনা প্রণয়ন সংগঠন উপাদানের মধ্যে পড়ে না। নিচের কোনটি বিকেন্দ্রীকরণের গুরুত্ব হিসেবে গণ্য হয় না? কোনটা বিকেন্দ্রীকরণের গুরুত্ব হিসেবে গণ্য হয়? সমন্বয় বা সংযোজনের সহায়ক। কারবারের প্রয়োজনীয় যাবতীয় বিষয়, মানে ব্যবসা করতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলি থাকে, ঠিক আছে, সেই কাজ করে থাকে। সংগঠন সেই কাজটাই করে। কারবারের প্রয়োজনীয় যাবতীয় বিষয় বলতে কি বোঝায়? বলছে কাঁচামাল, মূলধন, যন্ত্রপাতি, শ্রমিক সরবরাহ, এই সমস্ত কাজ করে থাকে কারবার প্রয়োজনীয় যাবতীয় বিষয়, যেমন কাঁচামাল, মূলধন, যন্ত্র, শ্রমিক সরবরাহের কাজ করে। ঠিক আছে, সংগঠন।
সংগঠনের কাজটা কি? কারবারের প্রয়োজনীয় যাবতীয় বিষয় কাজ করে। 18। 19 সংগঠন শব্দটির অর্থ হলো সম্যক রূপে গঠন বা প্রকৃষ্ট রূপে গঠন। এটা হবে সিটটা অনুসারে। 20 সংগঠন ব্যবস্থাপনার পর্যায়ের কাজ। সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ের কাজ, প্রথম পরিকল্পনা, দ্বিতীয় পর্যায়ের কাজ হলো তোমার সংগঠন। সংগঠনের বিভিন্ন অংশ বা উপাদানের মধ্যে সম্পর্কের প্রতিষ্ঠ ধরনকে কি বলা হয়? সংগঠনের বিভিন্ন অংশ বা উপাদানের মধ্যে সম্পর্কে প্রতিষ্ঠিত ধরনকে কি বলা হয়? সাংগঠনিক কাঠামো বা সংগঠনের কাঠামো বলা হয়। 22 কোন বিষয়টি স্তর অনুসারে যোগসূত্র অনুসরণ করে না? কোন বিষয়টি স্তর অনুসারে যোগসূত্র তোমার অনুসরণ করে না? 22 এটা হবে বিধি বহির্ভূত সম্পর্ক। বিধি বহির্ভূত সম্পর্ক। 23 নম্বর কোনটি সংগঠন কাঠামো নির্ধারণকারী বিষয় নয়? কোনটা সংগঠন কাঠামো নির্ধারণকারী বিষয় নয়? মানুষ সংগঠন কাঠামো নির্ধারণকারী বিষয়। 24 নম্বর সংগঠনের প্রকৃতিকে কভাগে ভাগ করে কি? মানে কবে ভাগ করা যায়? সংগঠনের প্রকৃতি দুভাগে ভাগ করা। কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নিচের কোনটি করা নয়? মানে নিচে 4টে পয়েন্ট কিছু অপশন, এর মধ্যে কোনটা সংগঠনের সুবিধার মধ্যে পড়ে না? মানে অসুবিধার মধ্যে পড়ে। কোনটা সংগঠনের অসুবিধার মধ্যে পড়ে? জটিলতা সংগঠনের অসুবিধার মধ্যে পড়ে। বাকি সবকটা সংগঠনের সুবিধা। সংগঠন কাঠামো প্রকৃতপক্ষে কি? সংগঠন কাঠামো প্রকৃতপক্ষে কি? সংগঠন কাঠামো প্রকৃতপক্ষে সংগঠনের ভিত্তি। বিভাগীয় কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটা? বিভাগীয় কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি? বিভাগীয় কাঠামোর তোমার সর্বোচ্চ স্তর কোনটি বলো? বিভাগীয় কাঠামোর সর্বোচ্চ স্তর তোমার পরিচালক কোষ। সঙ্গে কারেক্ট আছে। 28 কোন ধরনের সংগঠন স্থায়ী ও নমনীয়? কোন ধরনের সংগঠন স্থায়ী ও নমনীয়? নিয়ম মাফিক সংগঠন স্থায়ী এবং অনমনীয়। নমনীয় মানে কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ করে না। বিকেন্দ্রীকরণ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানে কি জাগ্রত হয়? এক নায়কতন্ত্র, গণতন্ত্র, কোনটা? নাকি দুটোই? নাকি কোনোটাই নয়? 29 কি হবে? বিকেন্দ্রীকরণ ব্যবস্থার মাধ্যমে জাগ্রত হয় গণতন্ত্রের ভাবধারা। সংগঠন কি? সংগঠন হলো কারবারের মেরুদণ্ড। সংগঠন হলো কারবারের মেরুদণ্ড। নেক্সট অনিয়মভাবিক সংগঠনের সুবিধা কি? অনিয়মভাবিক সংগঠনের সুবিধা হচ্ছে নমনীয়তা। অনিয়মভাবিক সংগঠনের সুবিধা কোনটা? নমনীয়তা। অনিয়মভাবিক সংগঠনের সুবিধা কোনটা? নমনীয়তা। বৃহদায়ন প্রতিষ্ঠানে জবাবদিহিকরণের প্রবাহ। বৃহদায়তন প্রতিষ্ঠানে জবাবদিহিকরণের প্রবাহটা কি? বৃহদায়তন প্রতিষ্ঠানে জবাবদিহিকরণের প্রবাহ হচ্ছে ঊর্ধ্বগামী। ঠিক আছে? 33 কোন বৃহদায়তন প্রতিষ্ঠানে কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয়ের হাতে বেশিরভাগ কর্তৃত্ব বা ক্ষমতা থাকলে, কোন বৃহদায়তন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয়ের হাতে বেশিরভাগ কর্তৃত্ব বা ক্ষমতা থাকলে তাকে কি বলে? তাকে কেন্দ্রীকরণ বলে। কেন্দ্রীকরণ। ঠিক আছে? মানে কোন বৃহদায়তন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয়ের হাতে, ঠিক আছে, বেশিরভাগ কর্তৃত্ব ক্ষমতাকে তাকে কেন্দ্রীকরণ বলে। 34 সংগঠনের প্রাচীনতম রূপ কোনটা? সংগঠনের প্রাচীনতম রূপ কোনটা? এটা হচ্ছে লৌকিক সংগঠন, হচ্ছে সংগঠনের প্রাচীনতম রূপ। প্রত্যেক নিয়মমাফিক সংগঠনের অন্তরালে অনিয়মিত সংগঠন কাজ করে। এই উক্তিটি কে করেছে? কিট ডেভিস। কিট ডেভিস করেছেন। 36 বলছে ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান হিসেবে গণ্য হয় না কোনটি? ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান হিসেবে এর মধ্যে কোনটা গণ্য হয় না? ঠিক আছে? সমন্বয় ভার অর্পণ প্রক্রিয়ার উপাদানের মধ্যে পড়ে না। বাকি সবকটাই উপাদানের মধ্যে পড়ে। কোন সংগঠন সংস্থার বিভিন্ন কাজগুলিকে বিভক্ত করে? কোন সংগঠন তোমার সংস্থার বিভিন্ন কাজগুলিকে বিভক্ত করে? কার্যভিত্তিক সংগঠন। নেক্সট কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায়।
কোন ব্যক্তি কার্যভিত্তিক সংগঠন প্রবর্তন করেন? আগেই বলেছি F.W. টেলর। 40 কর্মী ও কর্মধারার মধ্যে সুষম সমন্বয় হলো সংগঠন। এই উক্তিটি করেছেন কে? এই উক্তিটি করেছেন কে বলো? এই উক্তিটি করেছেন জি.ই. মিলোয়ার। 41 সংগঠনের একটা বৈশিষ্ট্য বলো। সমষ্টিগত কাঠামো, উপাদানের উপকরণ সংগ্রহ, লক্ষ্য পূরণের ব্যবস্থা থেকে উপকরণগুলি সমন্বয় সাধন। এর মধ্যে সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে সমষ্টিগত কাঠামো। সমষ্টিগত কাঠামো, কর্তৃত্ব দায়িত্ব, এটি সংগঠনের কোন দিক? এটা সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। 42 হবে ডি। 43 যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে কর্মভার বন্টন করে দেওয়াই হলো সংগঠনের কাজ। এটি হলো সংগঠনের গুরুত্ব, ধারণা, বৈশিষ্ট্য, প্রক্রিয়া। এটা হচ্ছে সংগঠনের ধারণা। সংগঠনের একটি গুরুত্ব হলো, সংগঠনের একটি গুরুত্ব কি? সংগঠনের একটি গুরুত্ব হলো জনকল্যাণমূলক কাজ, উদ্দেশ্য, পারস্পরিক সম্পর্ক নাকি কর্মভার। সংগঠনের একটি গুরুত্ব হলো জনকল্যাণমূলক কাজ করা। নিচের কোনটি সংগঠনের গুরুত্ব নয়? এর মধ্যে কোনটা সংগঠনের গুরুত্ব নয়? ঠিক আছে, প্রক্রিয়া। প্রক্রিয়া কিন্তু সংগঠনের গুরুত্বের মধ্যে পড়ে না। দেখো বাকি তিনটে মানে সংগঠনের ব্যবহার বলো, কর্মী প্রশিক্ষণ বলো, বন্টন সম্মত কার্যাবলী বলো, এগুলো সব সংগঠনের গুরুত্বর মধ্যে পড়ে। বলছে কারবারের উদ্দেশ্য স্থির করা এটি সংগঠন প্রক্রিয়ার কোন ধাপ? কারবারের উদ্দেশ্য স্থির করা হচ্ছে প্রথম ধাপের মধ্যে পড়ে। প্রথম ধাপ। নেক্সট 47 সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে মূল্যায়ন করা, হচ্ছে সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ। সংগঠন কাঠামোর একটি উপাদান কি? সংগঠন কাঠামোর তো অনেকগুলো উপাদানই আছে, তাহলে এখানে কোন উপাদানটা হবে? উদ্দেশ্যের প্রকৃতি হচ্ছে সংগঠন কাঠামোর একটা উপাদান। সঠিক কার্যকলাপ সংগঠনের কোন গুণ? সঠিক কার্যকলাপ সংগঠনের কাঠামোর উপাদান। সংগঠন কাঠামোর উপাদান হচ্ছে সঠিক সক্রিয় কার্যকলাপ। সক্রিয় কার্যকলাপ হচ্ছে সংগঠনের কোন রূপ? তোমার সংগঠন কাঠামোর উপাদান। যে সংগঠনে তোমার সাংগঠনিক কাজকর্মের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করে, যে সংগঠনের সাংগঠনিক কাজকর্মের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এক্সপার্ট নিয়োগ করে, তাকে কি বলা হয়? কর্মী সংগঠন। তাকে কর্মী সংগঠন বলে। এবার যে লৌকিক ও কর্মী সংগঠনের পার্থক্য কি? লৌকিক ও কর্মী সংগঠনের পার্থক্য হলো ক্ষমতা ও কর্তৃত্ব। কি বললাম? ক্ষমতা ও কর্তৃত্ব। নেক্সট কার্যভিত্তিক সংগঠনের একটা বৈশিষ্ট্য বলো। স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন। স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন কার্যভিত্তিক সংগঠনের একটা বৈশিষ্ট্য। এবার বলছে কার্যভিত্তিক সংগঠনের একটা অসুবিধা বলো। অতিরিক্ত কাজের চাপ। অতিরিক্ত কাজের চাপ হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের একটা অসুবিধা। বিভাগীয় ভিত্তিক সংগঠনের একটি অসুবিধা বলো। বিভাগীয় ভিত্তিক সংগঠনের একটা অসুবিধা হচ্ছে কর্তৃত্ব প্রয়োগের অভাব। কর্তৃত্ব প্রয়োগের অভাব। এই যে বিভাগীয় ভিত্তিক সংগঠনের একটা অসুবিধা কি? কর্তৃত্ব প্রয়োগের অভাব। আর আগের অ্যান্সারটা দাবিতে হলো না। বিভাগীয় ভিত্তিক সংগঠনের সুবিধা কি? বিভাগের সর্বাঙ্গীন উন্নতি। বিভাগের সর্বাঙ্গীন উন্নতি। 56 নম্বর কোশ্চেন কি বলছে? কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় ভিত্তিক সংগঠনের মধ্যে একটি পার্থক্য কি? এই দুটো সংগঠনের মধ্যে একটা পার্থক্য বলো। সমন্বয় সাধন। এই দুটো সংগঠনের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সমন্বয় সাধন। সুনির্দিষ্ট রীতি এবং পদ্ধতি অনুযায়ী কর্মী এবং কার্যাবলীর মধ্যে যে সুসংবদ্ধ সম্পর্ক গঠন করা হয় তাকে কি বলে? তাকে কি বলে? নিয়ম মাফিক সংগঠন। তাকে নিয়ম মাফিক সংগঠন বলে। সংগঠনের প্রস্তাবিত আচরণবিধি, নিয়ম নীতি ও নিয়ন্ত্রণের বাইরে কর্মীদের যে সুসম্পর্ক গড়ে ওঠে তাকে কি বলে? সংগঠনের প্রস্তাবিত আচরণবিধি, নিয়ম নীতি ও নিয়ন্ত্রণের বাইরে কর্মীদের মধ্যে যে সুসম্পর্ক গড়ে ওঠে তাকে কি বলে? বিধি বহির্ভূত সংগঠন। তাকে বলে বিধি বহির্ভূত সংগঠন। নিয়মমাফিক সংগঠনের একটি সুবিধা কি? নিয়মমাফিক সংগঠনের একটি সুবিধা হচ্ছে নির্দিষ্ট দায়িত্ব। নির্দিষ্ট দায়িত্ব হচ্ছে নিয়মমাফিক সংগঠনের একটি সুবিধা। এবার বলছি নিয়মমাফিক সংগঠনের একটা অসুবিধা বলো। নিয়মমাফিক সংগঠনের একটা অসুবিধা বলো। তোমার কাজের পুনরাবৃত্তি। কাজের পুনরাবৃত্তি হচ্ছে নিয়মমাফিক সংগঠনের একটি অসুবিধা। তারপর
অনিয়মমাফিক সংগঠনের একটা সুবিধা বলো। অনিয়মমাফিক সংগঠনের একটা সুবিধা বলো। তোমার লক্ষ্য পূরণ সহজসাধ্য। ঠিক আছে, লক্ষ্য পূরণটা সহজসাধ্য। এবার বলছে অনিয়মমাফিক সংগঠনের একটা সুবিধা বলতে একই কি নিয়ম মাফিকের সুবিধা, অনিয়ম মাফিক নিয়ম মাফিকের অসুবিধা, অনিয়ম মাফিক অসুবিধা। বলছে অনিয়ম মাফিক সংগঠনের একটা অসুবিধা বলো। বিভ্রান্তি। এবার নিয়ম মাফিক ও অনিয়মিক সংগঠনের একটা একটা পার্থক্য বলো। নিয়মের প্রকৃতি, নিয়মের প্রকৃতি এটা হচ্ছে পার্থক্য। এবার যে কর্তৃপক্ষের কোনো ঊর্ধ্বতন সূত্র থেকে ক্ষমতা অর্পণ করাকে কর্তৃত্ব অর্পণ বলে। এই কথাটা কে বলেছেন? উইলিয়াম আর স্প্রিগেল। উইলিয়াম আর স্প্রিগেল। কর্তৃত্ব দায়িত্বের মধ্যে একটা পার্থক্য বলো। কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে একটা পার্থক্য কি? কাজের প্রকৃতি, এটাই হচ্ছে মেন পার্থক্য। ভার অর্পণের জন্য কিছু নীতি অবলম্বন করতে হয়। ভার অর্পণের জন্য কিছু নীতি অবলম্বন করতে হয়, যেমন কর্তৃত্ব প্রদানের নীতি, ঠিক আছে, অনমনীয়তার নীতি, ধারাবাহিকতার নীতি, নাকি ক্ষমতা ক্ষমতা প্রদানের নীতি। এটা হবে ধারাবাহিকতার নীতি। প্রশাসনিক কাজে কর্তৃত্ব বা ক্ষমতার অভিব্যক্তি কত রকম ভাবে প্রকাশ করা যায়? প্রশাসনিক কাজে কর্তৃত্ব বা ক্ষমতার অভিব্যক্তি কত রকম ভাবে প্রকাশ করা যায়? দু রকম ভাবে। কোনো বৃহদায়তন প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্বের বেশিরভাগ প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে স্থানান্তরিত হলে তাকে কি বলে? বলছে কোনো বৃহদায়তন প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্বের বেশিরভাগ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে স্থানান্তরিত হলে তাকে কি বলে? তাকে বিকেন্দ্রীকরণ বলে। ভার অর্পণ থেকে উদ্ভূত দায়িত্বের ধরনই হলো বিকেন্দ্রীকরণ। এই কথাটা কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? EFL ব্রিজ। EFL ব্রিজ। ভারতের পঞ্চায়েত রাজ কোন পরিকল্পনার উদাহরণ? এটা হচ্ছে বিকেন্দ্রীকরণের উদাহরণ। এটা হচ্ছে বিকেন্দ্রীকরণের উদাহরণ। বিকেন্দ্রীকরণের একটি গুরুত্ব কি? বিকেন্দ্রীকরণের একটি গুরুত্ব হলো মনোসংযোগ। বিকেন্দ্রীকরণের একটি গুরুত্ব কি? বিকেন্দ্রীকরণের একটি গুরুত্ব হলো মনোসংযোগ। বিকেন্দ্রীকরণের একটি অসুবিধা কি? ব্যয়বহুল পদ্ধতি। কি বললাম? ব্যয়বহুল পদ্ধতি। বিকেন্দ্রীকরণের একটি সুবিধা বলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব হ্রাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব হ্রাস। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটা পার্থক্য কি? দায়িত্ব। বিকেন্দ্রীকরণ ও ভার অর্পণের মধ্যে পার্থক্য নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে পার্থক্য। বিকেন্দ্রীকরণ ও ভার আছে বইতে লেখা, তার মধ্যে কোন পয়েন্টটা পড়ছে? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের পার্থক্য হতে পারে, নিয়ন্ত্রণের পার্থক্য। জবাবদিহিকরণ হলো কাজের প্রতিষ্ঠা মানের ভিত্তিতে কর্তৃত্ব খাটানো ও দায়িত্ব পালন করার দায়। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন LA অ্যালেন। LA অ্যালেন। এইভাবে 76টা কোশ্চেন ছিল। এবার কিছু শূন্যস্থান পূরণ আছে। অর্গানাইজেশন শব্দটি কোথা থেকে এসেছে? অর্গানাইজম থেকে এসেছে, অর্গানাইজম। এবার বলছে ড্যাশের মধ্যে কার্বায় নারীর গতি, হৃদয়ের স্পন্দন, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস সবকিছু প্রাণবস্তুর লক্ষণ পাওয়া যায় সংগঠনের মধ্যে। সংগঠনের মধ্যে 79 যে সংগঠনে কাজের রীতিনীতি অনুসারে ভিন্ন ভিন্ন বিভাগ সৃষ্টি করে, তার প্রতিটি বিভাগের ভার একজন অভিজ্ঞ কর্মীর ওপর অর্পণ করা হয়, তাকে কি, তাকে কোন সংগঠন বলে? যে সংগঠনে কাজের রীতিনীতি অনুসারে ভিন্ন ভিন্ন বিভাগ সৃষ্টি করে তার প্রতিটি বিভাগের ভার একজন অভিজ্ঞ কর্মীর উপর অর্পণ করে তাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। ড্যাশ ছাড়া ভার অর্পণ অর্থহীন। কর্তৃত্ব ছাড়া ভার অর্পণ অর্থহীন। কর্তৃত্ব ছাড়া ভার অর্পণ অর্থহীন। 81 ক্ষমতার ড্যাশ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়। ক্ষমতার ড্যাশ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা। ক্ষমতার কি হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা? ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়। এবার বলেছে প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তর পর্যন্ত, ঠিক আছে, প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তর পর্যন্ত ক্ষমতা ও দায়িত্ব অর্পণ যা কার্যক্ষেত্রে প্রয়োগ ও পালন ড্যাশ দ্বারা সব হয়। বিকেন্দ্রীকরণে
বলছে প্রতিষ্ঠানের সর্বস্তর পর্যন্ত ক্ষমতা ও দায়িত্ব অর্পণ যা কার্যকরী প্রয়োগ ও পালন বিকেন্দ্রীকরণ দ্বারা সব হয়। 83 ড্যাশ হলো এমন একটি প্রক্রিয়া যার সাথে প্রতিষ্ঠানের প্রাণের সঞ্চার হয়। ঠিক আছে, সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা প্রতিষ্ঠানের প্রাণের সঞ্চার হয়। এবার সংগঠন হলো ড্যাশ ব্যক্তির সমষ্টিগত কাঠামো। সংগঠন হলো একাধিক ব্যক্তির সমষ্টিগত কাঠামো। মিতব্যয়িতা ও মানোন্নয়ন হলো সংগঠনের একটি কি বৈশিষ্ট্য, ধারণা, গুরুত্ব, সুবিধা। বৈশিষ্ট্য মিতব্যয়িতা ও মানোন্নয়ন। সংগঠনের মধ্যে কার্বন নারীর গতি, হৃদয় স্পন্দন, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাসের প্রাণবন্তর প্রাণবস্তুর লক্ষ্য পাওয়া যায়। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন অ্যালান সি রেইলি। হাসপাতাল ও রাস্তা তৈরির জন্য জনকল্যাণমূলক সংস্থাগুলিকে ড্যাশ আর্থিক সাহায্য করে। কে আর্থিক সাহায্য করে? সংগঠন। এবার যে সংগঠন প্রক্রিয়ায় মোট ধাপের সংখ্যা কটা? 7টা। সংগঠন প্রক্রিয়ার 5 নম্বর ধাপ কোনটা? কর্তৃত্বের ভার অর্পণ করা। সংগঠন প্রক্রিয়ার 5 নম্বর ধাপ। বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে বিভাগ ও উপবিভাগ ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে বিভাগ ও উপবিভাগে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? বিভাগীয়করণ। 91 একটি বৃহত্তর কারবারি প্রতিষ্ঠানে প্রধান বিভাগের মধ্যে ড্যাশ দেখা যায়। প্রধান বিভাগের মধ্যে কি দেখা যায়? নবদান বিভাগ। একটি বৃহত্তর কারবারি প্রতিষ্ঠানে প্রধান বিভাগের মধ্যে কি থাকে? ক্যাশ ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে, কারবার ছোট হলে কিংবা কাজের পরিধি সীমাবদ্ধ থাকলে ড্যাশ কাজে শিথিলতা দেখা দেয়। কোন কাজে শিথিলতা দেখা দেয়? নিয়ম মাফিক। সংগঠনের কাঠামো প্রস্তুত করতে প্রথমে ড্যাশ বিবেচনার প্রয়োজন হয়। প্রথমে উদ্দেশ্য বিবেচনা করার প্রয়োজন হয়। যে সংগঠনে কার্যের রীতিনীতি অনুসারে ভিন্ন ভিন্ন বিভাগ সৃষ্টি করে, ঠিক আছে, তার প্রতিটি বিভাগের ভার এক একজন অভিজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, তাকে কি বলে? তাকে বলে কার্যভিত্তিক সংগঠন। 95 পণ্যভিত্তিক বা এলাকা ভিত্তিক বিভাগযুক্ত অধিকাংশ বড় কারবার সংগঠনগুলিকে কি বলে? বিভাগীয় ভিত্তিক সংগঠন। বলছে কার্যভিত্তিক সংগঠনের বেশ কিছু সুবিধা দেখা যায়। তার মধ্যে একটি কার্যভিত্তিক সংগঠনের অনেক সুবিধা আছে আমাদের, ঠিক আছে, তার মধ্যে একটা কি দক্ষতা বৃদ্ধি হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের সুবিধা। 97 কার্যভিত্তিক সংগঠনের কিছু অসুবিধা লক্ষ্য করা যায়, ঠিক আছে, তো তার সেগুলির মধ্যে কি একটা বলো? সংকীর্ণ মনোভাব, অসুবিধা। দেখো, বিভাগীয় সংগঠনের বিশেষ বিশেষ সুবিধার মধ্যে একটি কি কর্মীদের স্বতঃস্ফূর্ত প্রেরণা। 99 বিভাগীয় ভিত্তিক সংগঠনে একটি অসুবিধা লক্ষ্য করা যায়, তার মধ্যে একটি হলো কর্তৃত্ব প্রয়োগের অভাব। 100 নিয়ম মাফিক সংগঠনের আরেকটি নাম কি? বিধিবদ্ধ সংগঠন, নিয়ম মাফিক। আর অনিয়ম মাফিক সংগঠনের আরেকটা নাম কি? বিধি বহির্ভূত সংগঠন। ঠিক আছে তো, সুনির্দিষ্ট রীতি এবং পদ্ধতি দ্বারা বিভিন্ন কর্মী ও কার্যাবলীর মধ্যে যে সুসংবদ্ধ সম্পর্ক গঠন করা হয়, ঠিক আছে তো, তাকে কি বলে? তাকে কি বলে? তাকে নিয়ম মাফিক সংগঠন বলে। সুনির্দিষ্ট রীতি এবং পদ্ধতি দ্বারা বিভিন্ন কর্মী ও কার্যাবলীর মধ্যে যে সুসংবদ্ধ সম্পর্ক গঠন করা হয় তাকে বলা হয় নিয়ম মাফিক সংগঠন। 103 বলছে সংগঠনের প্রস্তাবিত আচরণবিধি, নিয়ম নীতি ও নিয়ন্ত্রণের বাইরে কর্মীদের যে সুসম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে তো, তাকে কি বলে? তাকে বলে অনিয়ম মাফিক সংগঠন। প্রস্তাবিত আচরণবিধি, নিয়ম নীতি ও নিয়ন্ত্রণের বাইরে কর্মীদের মধ্যে যে সুসম্পর্ক গড়ে ওঠে তাকে কি বলে? নিয়ম মাফিক সংগঠন। বলছে সংগঠনের প্রস্তাবিত আচরণবিধি, নিয়ম নীতি ও নিয়ন্ত্রণের বাইরে পড়ে, যেখানে বাইরে, এগুলো বাইরে বাইরে কর্মীদের মধ্যে সম্পর্ক গঠন, তাকে তার নিয়ম মাফিক মানে এটাকে বলে অনিয়ম মাফিক, এটাকে বলে অনিয়ম মাফিক। বলছে ভার অর্পণের জন্য কিছু নীতি অবলম্বন করতে হয়, তার মধ্যে একটি কি উদ্দেশ্য স্থিরকরণ নীতি। কোন বৃহদায়তন প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্বের বেশিরভাগ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়
স্থানান্তরিত হলে তাকে কি বলে? বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, বিকেন্দ্রীকরণ মানে বড় প্রতিষ্ঠানের প্রশাসনিক ক্ষমতা বেশিরভাগ প্রতিষ্ঠানের মধ্যে বা বিভিন্ন পদ স্থানান্তর তাকে বিকেন্দ্রীকরণ বলে। এবার মিলকরণ বলেছে, মেলাতে বলেছে, হ্যাঁ মেলাতে বলেছে। বলছে স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ঠিক আছে, ক্ষমতা বন্টন সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সংগঠন মানুষের প্রাণবন্ত দেহের মধ্যে, এটা সংগঠনের ধারণার মধ্যে পড়ে। লক্ষ্য পূরণের ব্যবস্থা, ঠিক আছে, লক্ষ্য পূরণের ব্যবস্থা হচ্ছে সংগঠনের গুরুত্ব। ঠিক আছে, এটা ডি হলো। আর কারবারের উদ্দেশ্য স্থির করা সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ, এটা হলো তোমার পি। বলছে কারবারের কার্যাবলী স্থির করা, এটা হচ্ছে সংগঠনের, দেখো আগেরটা কি ছিল? সম্পর্ক বলছে, এখানে ধাপ গুলো বলেছে। কারবারের কার্যাবলী স্থির করা, কারবারের কার্যাবলী স্থির করা তোমার হচ্ছে সংগঠনের দ্বিতীয় ধাপ এটা হচ্ছে কর্তব্য পালন, কর্তব্য পালন এবং দায়িত্ব বন্টন, এটা কারবারের চতুর্থ ধাপ, এটা হচ্ছে বি। কর্তৃত্বের ভার অর্পণ হচ্ছে পঞ্চম ধাপ, এটা হচ্ছে সি। আর মূল্যায়ন হচ্ছে সপ্তম ধাপ, এটা হচ্ছে ডি। মানে পরপরই আছে answer। 108 বলছে পরিচালক মন্ডলী, আচ্ছা এটা পর্যায় গুলো বলেছে। পরিচালক মন্ডলী হচ্ছে দ্বিতীয় পর্যায়, ঠিক আছে, পরিচালক মন্ডলী দ্বিতীয় পর্যায়। শেয়ার গ্রহীতা প্রথম পর্যায়, ঠিক আছে, তো শেয়ার গ্রহীতা প্রথম পর্যায়। সাধারণ ব্যবস্থাপক চতুর্থ পর্যায়। আর মুখ্য কর্মাধ্যক্ষ, মুখ্য কর্মাধ্যক্ষটা কিসের মধ্যে পড়বে? তৃতীয় পর্যায়। এবার বলছে কার্যভিত্তিক সংগঠন, ঠিক আছে, কার্যভিত্তিক সংগঠন জিনিসটা কি হবে? কোন অ্যান্সারটা হবে? কার্যভিত্তিক সংগঠন দক্ষতা ভিত্তিক, অর্থাৎ একটা হচ্ছে বি। আচ্ছা, দুয়েরটা বিভাগীয় সংগঠন হচ্ছে বিশেষায়ক, দুয়েরটা হচ্ছে এ বিশেষায়ক, ঠিক আছে, দুয়েরটা হচ্ছে এ বিশেষায়ক। নিয়মমাফিক সংগঠন হচ্ছে নির্দিষ্ট দায়িত্ব, এটা হবে ডি। আর অনিয়মভাবে সংগঠন হচ্ছে দ্রুত আদান প্রদান, এটা হচ্ছে সি। 110 নম্বর, বিধিবদ্ধ সংগঠন কোনটা? কর্তৃত্বের প্রয়োগের অভাব, ঠিক আছে। মানে এখানে বলেছে তোমাকে সংগঠনগুলো বললাম, এর অসুবিধাগুলো, ঠিক আছে, সংগঠনগুলো বললাম, এর অসুবিধাগুলো বললাম। তো বিধিবদ্ধ সংগঠনের অসুবিধা কোনটা হতে পারে? বিধিবদ্ধ সংগঠনের অসুবিধা হচ্ছে তোমার কর্তৃত্বের প্রয়োগের অভাব, একটা হবে সি। বিধি বহির্ভূত সংগঠনের সংকীর্ণ মনোভাব, একটা হচ্ছে ডি। মানে বিধি বহির্ভূত সংগঠনের অসুবিধা কোনটা? অসুবিধা হচ্ছে সংকীর্ণ মনোভাব। বিভাগীয় সংগঠনের অসুবিধা কোনটা? অতিরিক্ত কাজের চাপ। আর কার্যভিত্তিক সংগঠনের অসুবিধা কোনটা? জটিল সম্পর্ক, চারেরটা হবে বি। 111 বিষয় আর বিষয় সম্পর্কিত বলতে হবে। ভার অর্পণের উপাদান কোনটা? কৈফিয়ত বা জবাবদিহিকরণ, একটা হবে বি। ভার অর্পণের কিছু নীতি সমূহের মধ্যে উল্লেখযোগ্য কোনটা? দায়িত্ব অর্পণের নীতি, একটা হবে এ। সাংগঠনিক ভিত্তিতে নিম্ন স্তরে ভার অর্পণ কি হবে? বিকেন্দ্রীকরণের ধারণা, একটা হবে ডি। বিকেন্দ্রীকরণের গুরুত্ব, বিকেন্দ্রীকরণের গুরুত্ব হবে হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি।
চারেরটা হবে সি। 112 কিছু সংগঠন দিয়েছে, এবার এর বৈশিষ্ট্যগুলো বলতে হবে। বিভাগীয় সংগঠনের বৈশিষ্ট্য কোনটা? সংগঠন কাঠামোতে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ উন্নয়নের বিশেষভাবে দক্ষ হয়। তাহলে একেরটা হবে বি। নিয়মমাফিক সংগঠন, নিয়মাবলী সংগঠনের বৈশিষ্ট্য কি? সংগঠনের লিখিত নিয়ম কানুন ও নির্দিষ্ট পদ্ধতি থাকে। তাহলে এটা হবে দুয়েরটা এ। অনিয়মমাফিক সংগঠন, অনিয়মিত সংগঠন কি হবে? সংগঠনের কর্মীদের যোগদান ও সদস্যপদ গ্রহণ করা সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর নির্ভর করে। তিনেরটা হবে ডি। চারেরটা ভার অর্পণ, ভার অর্পণের বৈশিষ্ট্য সংগঠনের গতিশীলতা ও দক্ষতা কার্যকরী করতে বিশেষ সাহায্য করে। চারেরটা হবে সি। এবার কিছু বিষয় বলেছে, আবার বিষয়ের সম্পর্ক দিয়েছে। বলছে অন্যের উপর দায়িত্ব অর্পণ করা, অন্যের উপর দায়িত্ব অর্পণ করা হচ্ছে দায়িত্বের অংশ। তাহলে একেরটা হবে সি। ক্ষমতা প্রয়োগ করে কাজ আদায় করা হবে কর্তৃত্বের অংশ। দুয়েরটা হবে এ। কর্তৃত্ব ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের মধ্যে অর্পণ করা, তো এটা হবে বিকেন্দ্রিক, এই যে তিনেরটা হবে বি, কেন্দ্রীকরণের অংশ। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে উপর দায়িত্বের ভার অর্পণ করা। চারেরটা হবে ডি, বিকেন্দ্রীকরণের অংশ। 114 নম্বর কোশ্চেন। বিষয়গুলো বলেছে, এবার আর সংগঠন বলতে এই যে বিষয়গুলো দিলাম এর মধ্যে এইগুলো কোন সংগঠনের মধ্যে পড়ে। ঠিক আছে, ব্যবস্থাপনা স্তর অনুসারে বিধিবদ্ধ সংগঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এটা নিয়ম মাফিক সংগঠন হবে। অ্যান্সারটা নিয়ম মাফিক সংগঠন। ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে বিধি বহির্ভূত সংগঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটা হবে অনিয়ম মাফিক সংগঠন। সংগঠন কাঠামোয় নিয়ন্ত্রণ সহজেই কায়েম করা সম্ভব। ঠিক আছে, এটা হবে কার্যভিত্তিক সংগঠনে। তিনেরটা হবে এ। আর সংগঠন কাঠামোয় নিয়ন্ত্রণ আরোপ করা কষ্টসাধ্য। ঠিক আছে, এটা হবে বিভাগীয় সংগঠনে। ম্যাচিং এর লাস্ট কোশ্চেন। কোন অধ্যস্তনের উপর অর্পিত কাজ সুষ্ঠুভাবে শেষ করার দায়, এটা হবে দায়িত্ব। বি হবে কার্যনির্বাহের উপযোগী সর্বোচ্চ ক্ষমতা, এটা কি হবে? কর্তৃত্ব। সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত ধাপে ধাপে কাজের কর্তৃত্ব অর্পণ, এটা হবে ভার অর্পণ। তিনেরটা হবে ডি লাস্ট। বিভিন্ন স্তরে ভার অর্পণের ফলশ্রুতি কি? এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে দেখো। এবার হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো। বলছে 116 নম্বর কোশ্চেনে বিবৃতি বলেছে অর্থনীতিতে সংগঠনকে উৎপাদনের অন্যতম উপাদান রূপে অভিহিত করা হয়, কিন্তু কারবারি শাস্ত্রে সংগঠন ঠিক অর্থে ব্যবহার করা হয় না। কারণ সংগঠন হলো কতগুলি কর্মরত ব্যক্তি ও পদের কাঠামো। সংগঠন হলো প্রতিষ্ঠানের কাজগুলি সম্পন্ন করার একটি প্রক্রিয়া। কর্মী ও কর্মধারার সুষম সমন্বয় হলো সংগঠন। সংগঠন হলো একটি পদ্ধতি যার দ্বারা কারবারের কয়েকজন মানুষ তাদের মধ্যে দায়িত্ব বন্টন করেন। ঠিক আছে, কেন কারবারি শাস্ত্রে সংগঠনকে ঠিক অর্থে ব্যবহার করা হয় না? কারণটা হচ্ছে এটা, লাস্টেরটা। ঠিক আছে, তো লাস্টের কোশ্চেন অ্যান্সারটা ওই সংগঠন হলো একটি পদ্ধতি যার দ্বারা কারবারের কয়েকজন মানুষ তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে। নেক্সট কোশ্চেন।
বলছে বিবৃতি বলে সংগঠন হলো কর্ম, কর্মী ও সম্পদের সমন্বয়ের প্রক্রিয়া। এবার যে কারণটা কি, সংগঠন হলো একটি সমষ্টিগত কাঠামো। হ্যাঁ ঠিক তো, সংগঠন তো একটা সমষ্টিগত কাঠামো, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কত নম্বর হলো? 117, এটা 118 নম্বর হবে, একটু নাম্বারিংটা ভুল করা আছে। বলছে সংগঠন হলো মানুষের প্রাণবন্ত দেহের মতো। ঠিক আছে, এবার কারণটা কি, তোমার সংগঠন বিভিন্ন বিষয় ও অংশের মধ্যে ভারসাম্য রক্ষা করে, কর্মীদের মধ্যে একটি পারস্পরিক কর্তৃত্ব দায়িত্বের সম্পর্ক গড়ে ওঠে, কারবার চালু রাখতে হলে সংগঠন থাকা একান্ত প্রয়োজন, আর কারবারি প্রতিষ্ঠান হলো একটি সুরকরের মতো। ঠিক আছে, তো তাহলে 3 নম্বর অ্যান্সারটা হবে, কারবার চালু রাখতে গেলে সংগঠন থাকে একান্ত প্রয়োজন। ঠিক আছে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। 119, বিবৃতি বলছে প্রাণহীন দেহ যেমন অচল তেমনি সংগঠনহীন কারবারও তেমন অচল। ব্যাখ্যাটা কি? বলছে মানুষের শরীর মধ্যে প্রাণী যেমন আসল বস্তু, কার্বাইকে সংগঠন সেরূপ গুরুত্বপূর্ণ বিষয়। এটা হবে কারণ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। 120 নম্বর, বিবৃতি বলছে সংগঠন এবং কার্বাই প্রতিষ্ঠান এক এবং অভিন্ন। ঠিক আছে, দুটোই এক এবং অভিন্ন। কারণটা কি? কারণটা কি হবে দেখো, বলছে সংগঠনের মাধ্যমে কাজের প্রকৃতি, কাজের পরিমাণ, সংযোজন প্রভৃতি নির্ধারণ করা হয়। এটা হবে কারেক্ট অ্যান্সার 120টা। 121, বলছে কি সংগঠন প্রক্রিয়া চূড়ান্ত বা সর্বশেষ পর্যায়ের ধাপ হলো মূল্যায়ন। ঠিক আছে, এর অ্যান্সারটা হবে কি, বলছে কোনো ভুল ত্রুটি দেখা দিলে তা মূল্যায়নের মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করা হয়। এটা হবে কারেক্ট অ্যান্সার বি। 122, বিবৃতি বলছে বিভাগীয় ভিত্তিক সংগঠনের কর্মচারীদের মধ্যে মমত্ববোধ জাগ্রত হয়। ঠিক আছে, মমত্ববোধ জাগ্রত হয়, এটা হচ্ছে বিবৃতি বলেছে। এর কারণটা কি, সহযোগিতা এবং সহমর্মিতা ছাড়া কারবারি কার্যক্রম পরিচালিত হতে পারে না। এটা হবে কারেক্ট অ্যান্সার। 123, বলছে কার্যভিত্তিক সংগঠন বিশেষ জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। তো এর কারণটা কি হবে, কার্যভিত্তিক সংগঠন পরিচালনার মাধ্যমে বিশেষায়ন এবং নির্দিষ্ট মান নির্ধারণ সম্ভব হয়। এটা হবে কারেক্ট অ্যান্সার। 124, বিবৃতি বলে নিয়মমাফিক সংগঠন পদ্ধতিতে প্রত্যেক কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এর অ্যান্সারটা হবে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট থাকে বলে কর্মীগণ দায়িত্ব সচেতন হন এবং কাজে শৃঙ্খলা থাকে। বির অ্যান্সারটা হবে। 125টা, বিবৃতি বলে ছোট ছোট কারবারের ক্ষেত্রে অনিয়মমাফিক সংগঠন প্রয়োগ করা যায় না। ঠিক আছে, তো তো কারণটা কি, সংযোজনের কাজে বাধা বিঘ্ন করতে পারে। 126 কি বলেছে, বলছে যে ভার অর্পণ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যবোধ জাগিয়ে তোলে। এর কারণ বা ব্যাখ্যা যাই বলো, এটার অ্যান্সারটা হবে কর্তৃপক্ষের কোনো ঊর্ধ্বতন সূত্র থেকে ক্ষমতা অর্পণই কর্তব্যবোধ জাগিয়ে তোলে। 127, ক্ষুদ্রায়তন কারবারের বিকেন্দ্রীকরণের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে ক্ষুদ্রায়তন কারবারে মালিক ও বিভাগীয় কর্মকর্তার পক্ষে সামগ্রিক কার্যনির্বাহ সম্ভব হয় না। এটা হবে কারেক্ট অ্যান্সার 127টা। তবে বিবৃতি ও কারণ থেকে সঠিক বিকল্পটি যাচাই করো। বলছে বিবৃতি বলছে সংগঠনের কয়েকটা সাধারণ ও সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। ঠিক, কারণ বলছে সংগঠনের মধ্যে কাজের বিভাগ বা উপবিভাগ থাকে, এর ফলে প্রতিষ্ঠানের কাজ দক্ষতার সঙ্গে সম্পাদিত হয়। বিবৃতি এবং কারণ উভয়ই সত্য। 129 কি বলেছে, বিবৃতি বলছে একটি সংগঠন একাধিক ব্যক্তিকে নিয়ে পরিচালিত হয়। ঠিক আছে, কারণ বলে সংগঠনের মধ্যে বিভিন্ন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন হয় না, পারস্পরিক সম্পর্ক স্থাপন হয়। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে, 129 নম্বর কোশ্চেনে কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে তোমার, দাঁড়াও, বিবৃতি সত্য কারণ মিথ্যা। এটা হবে কারেক্ট অ্যান্সার। 130 নম্বর কোশ্চেন কি বলেছে, বিবৃতি বলেছে তোমার
সংগঠন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অবস্থিত কর্মচারীদের মধ্যে দায়িত্ব, ক্ষমতা ও কর্তৃত্বের বন্টন সুনির্দিষ্ট করে না। ঠিক আছে তো? কারণ বলছে দায়িত্ব, ক্ষমতা ও কর্তৃত্ব পরস্পর সম্পর্কযুক্ত বিষয়। এর জন্য এদের মধ্যে সমতা রক্ষা করা উচিত। তাহলে 130 নম্বর কোশ্চেন কি হবে? বিবৃতি মিথ্যা, কারণ সত্য। এটা হবে কারেক্ট অ্যান্সার। 130 এটা ডি হবে। 131 কি বলছে? বিবৃতি বলছে কারবারের সংগঠন উৎপাদক ও ভোক্তাদের মধ্যে ব্যক্তিগত বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে বিবৃতি। কারণ কি বলছে? সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। ঠিক আছে, তার মানে এখানে বিবৃতিটাও ভুল, আবার কারণটাও ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? বি হবে। 132 বিবৃতি বলছে তোমার মানুষের শরীরের মধ্যে প্রাণ যেমন আসল বস্তু, কার্বনের ক্ষেত্রে সংগঠনও সেরূপ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বলছে প্রাণহীন দেহ যেমন অচল, সংগঠনহীন কার্বনও কিন্তু তেমনই অচল। তো এখানে কি হবে? বিবৃতি এবং কারণ দুটোই সত্য। 133 বলছে বিবৃতি বলছে নিয়ম মাফিক সংগঠনের যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ঠিক আছে তো? আচ্ছা, কারণ বলছে নিয়মমাফিক সংগঠন যুক্তিপূর্ণ ও সমবায় নীতির ওপর প্রতিষ্ঠিত। ঠিক আছে তো? তো এখানে বলছে বিবৃতি এবং কারণ দুটোই মিথ্যা। একশো চৌত্রিশ বিবৃতি বলছে তোমার কর্তব্য, কর্তৃত্ব, দায়িত্ব এবং কৈফিয়ত প্রদানকে এক সূত্রে বাঁধে ভার অর্পণ। এটা সত্য। আর কারণ বলছে ভার অর্পণ কখনোই অধিক পরিমাণ লোককে কার্য সম্পাদনে উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণা স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটায় না। এটা ভুল, এটা ভুল। তাহলে 134 কি হবে? সি। 135 বলছে ছোট ছোট কারবারে বিকেন্দ্রীকরণের প্রয়োজন হয় কারণ এতে আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা ভুল। ঠিক আছে, ছোট ছোট কারবারে কখনোই বিকেন্দ্রীকরণের প্রয়োজন হয় না। বলছে কারণ ওই বিকেন্দ্রীকরণের ফলে সংগঠন সিদ্ধান্ত গ্রহণে ভিন্ন ভিন্ন মত দেখা দিতে পারে। ঠিক আছে তো? বিকেন্দ্রীকরণের সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে ভিন্ন ভিন্ন মত দেখা দিতে পারে। এটা সত্য আছে, বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। এবার সত্য মিথ্যাগুলো করবো। সত্য মিথ্যা বলছে তোমার সংগঠনের সংজ্ঞা বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যটি পাওয়া যায় সেটা কি? সমষ্টিগত কাঠামো, এটা পাওয়া যায় এই বৈশিষ্ট্য। কাজের বিভাগ পাওয়া যায়, আর পারস্পরিক সম্পর্ক পাওয়া যায়। কিন্তু পাওয়া যায় না কোনটা? উৎপাদনের উপকরণ সংখ্যা। তার মানে 1 2 3 কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে? একেরটা, এই যে এটা হবে অ্যান্সার। সংগঠনের সংজ্ঞা বিশ্লেষণ করলে যে গুরুত্বগুলি পাওয়া যায়, সংগঠনের সংজ্ঞা বিশ্লেষণ করলে কোন গুরুত্বগুলো পাওয়া যায়? ঠিক আছে, কোন গুরুত্বগুলো পাওয়া যায় সংজ্ঞা বিশ্লেষণ করে? তোমার লক্ষ্য পূরণের ব্যবস্থা আর বন্টন সংক্রান্ত কার্যাবলী, এই গুরুত্বগুলো পাওয়া যায় সংগঠনের সংজ্ঞা বিশ্লেষণ করে। এই গুরুত্ব পাওয়া যায়। আর প্রথম দুটো পাওয়া যায় না, কারণ এগুলো মিথ্যা। তাহলে বুঝতে পারলে তো? 137 3 আর 4 হচ্ছে সত্য, 3 আর 4 সত্য। কোথায়? এই দেখো, টিটা হবে অ্যান্সার, টিটা হবে কারেক্ট অ্যান্সার। এবার 138 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো কি বলছে। সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। প্রথম ধাপ কি? সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে তোমার কারবারের উদ্দেশ্য স্থির করা। ঠিক। দ্বিতীয় ধাপ কোনটা? কারবারের কার্যাবলী স্থির করা। তৃতীয় ধাপ কারবারের বিভাগীয়করণ এবং শ্রেণীবদ্ধকরণ। লাস্ট ধাপ কর্তব্য পালন, দায়িত্ব পালন। তাহলে তাহলে ঠিকই আছে, সবকটা ঠিক আছে। চারটেই সত্য লাগছে, চারটেই সত্য। ডির অ্যান্সারটা হবে, ডির অ্যান্সারটা হবে। তাহলে কারবারের সাংগঠনিক কাঠামো। দেখো কারবারের সাংগঠনিক কাঠামো কোন অ্যান্সারটা হবে? কারবারের সাংগঠনিক কাঠামো দেখো,
সাংগঠনিক কাঠামোর মধ্যে সবার প্রথমে কি পড়ে? শেয়ার গ্রহীতাগণ, ঠিক আছে? দ্বিতীয়তে সাধারণ ব্যবস্থাপক না, পরিচালক মন্ডল তৃতীয়তে না, মানে প্রথমটাই ঠিক আর বাকিগুলো সব করা ভুল। প্রথমটাই ঠিক, বাকি সবগুলো ভুল। তাহলে অ্যান্সার হবে বিটা। 140, 140 কি বলছে দেখো, বলছে কার্যভিত্তিক সংগঠনের সুবিধা হলো দক্ষতা বৃদ্ধি, ঠিক আছে, সত্য। তারপর তোমার গণ উৎপাদন, সত্য। তার মানে 1 আর 2 সত্য। 3 একটা জটিল সম্পর্ক, মিথ্যা। 4 একটা কাজের চাপ বেশি, মিথ্যা। ঠিক আছে, তাহলে 1 আর 2 সত্য, মানে কোনটা হতে পারে? সির অ্যান্সারটা কারেক্ট হতে পারে, সি, 1 আর 2 সত্য। কার্যভিত্তিক সংগঠনের অসুবিধা। তো কার্যভিত্তিক সংগঠনের অসুবিধা কি দেখো, কি কি দিয়েছে? বলছে খুবই সহজবোধ্য, না, ভুল এটা। তারপর হচ্ছে ব্যয় সংক্ষেপ, ভুল। তারপর হচ্ছে তোমার বিশেষ জ্ঞান অর্জন, ভুল। দক্ষতা বৃদ্ধি, ভুল। চারটেই ভুল আছে, তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? তিনটা। 142, নিয়ম মাফিক কথার অর্থ কি? বাধা দেওয়ার নিয়মের পদ্ধতিতে প্রত্যেক কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকে, ঠিক আছে, প্রত্যেক কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকে, এটা সত্য। নিয়মভাবে সংগঠনের কাজের অখণ্ড রক্ষা করা যায়, সত্য। তারপর হচ্ছে নিয়মভাবে সংগঠনের যে কোনো পরিস্থিতি অতি সহজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সত্য। প্রথম 1, 2, 3 সত্য লাগে। চারেরটা নিয়মভাবে সংগঠন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন দেখা দিতে পারে, ফলে তোমার সংহতি ও সমন্বয় রক্ষা করা কঠিন হয়ে পড়ে। চারেরটা ভুল, মানে 1, 2, 3 সত্য। তাহলে কোন অ্যান্সারটা হবে? এর অ্যান্সারটা হবে 143 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখো। অনিয়মিত সংগঠনের কিছু কিছু অসুবিধা লক্ষ্য করা যায়, যেমন কোন অসুবিধাগুলি লক্ষ্য করা যায় অনিয়মিত সংগঠনের? বলছে তোমার সহজেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, অতি সহজে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয়, অনিয়মিত সংগঠন খুবই সহজ ও সরল, তাই সহজেই ব্যাখ্যা করা যায়। অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, ফলে কার্য পরিচালনায় বিভ্রান্তি দেখা দেয়। তাহলে 143 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার বলছে অনিয়মিত সংগঠনের কিছু কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। তার মানে এখানে 4 নম্বর পয়েন্টটাই হচ্ছে অনিয়মিত সংগঠনের অসুবিধা। সেটা কি? অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, ঠিক আছে, ফলে কার্য পরিচালনায় বিভ্রান্তি দেখা দেয়, ঠিক আছে। তো এটা এখানে কোন অ্যান্সারটা লাগছে সত্য? মানে এটা বির কোশ্চেন অ্যান্সার সত্য লাগে, বি। চারেরটা সত্য, ঠিক আছে, চারেরটা সত্য আর বাকি 1, 2, 3 মিথ্যা। 144 নম্বর বলছে কি, সুষ্ঠুভাবে কর্তৃত্ব অর্পণ ভারতের জন্য কিছু নীতি অবলম্বন করতে হয়, যেমন দায়িত্ব অর্পণের নীতি, ঠিক আছে, ধারাবাহিকতার নীতি, এই দুটোই হবে অ্যান্সার। ভালোভাবে কর্তৃত্ব অর্পণ ভারতের জন্য কিছু নীতি অবলম্বন করতে হয়। তো কি কি নীতি অবলম্বন করতে হয়? তোমার দায়িত্ব অর্পণের নীতি আর হচ্ছে তোমার ধারাবাহিকতার নীতি, এই দুটোই সত্য হবে। তাহলে দেখো 1 আর 2 কোন অ্যান্সারটা দিয়েছে? এই যে সিটটাও, এটা। 145 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলেছে? বলছে বর্তমানে জটিলতাপূর্ণ কারবারি জগতে বিকেন্দ্রীকরণের গুরুত্ব অপরিসীম। গুরুত্বগুলো কি কি? কর্তৃত্বের বোঝা লাঘব, মনোসংযোগ, গণতন্ত্রমূলক ভাবধারা, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি। কারেক্ট অ্যান্সার হবে ডিটটা, সব কটাই সত্য। বিকেন্দ্রীকরণ হলো সংগঠনের প্রাথমিক কর্মবন্টন প্রক্রিয়া, কারণ এর অনেক সুবিধা আছে। সুবিধাগুলি কি? ঠিক আছে, দ্রুত সিদ্ধান্ত, ঠিক আছে, এটা সত্য। আর কার্যকর নিয়ন্ত্রণ, ঠিক আছে, কার্যকর নিয়ন্ত্রণ, এটাও সত্য, ঠিক আছে, এটাও সত্য, দুটোই সত্য। 1 আর 2 সত্য লাগবে। এবং সুবিধাগুলো, ওই যে বিকেন্দ্রীকরণ হলো সংগঠনের প্রাথমিক কর্মবন্টন প্রক্রিয়া, এর অনেক সুবিধা আছে। সুবিধাগুলো বললাম, দ্রুত সিদ্ধান্ত আর কার্যকর নিয়ন্ত্রণ, এই দুটো হবে। 1 আর 2 অ্যান্সার হবে। কারেক্ট অ্যান্সার কোনটা? তোমার ফার্স্ট এরটা।
বলছে বিকেন্দ্রীকরণের যেমন সুবিধা আছে তেমনি অনেক অসুবিধা আছে। ঠিক আছে, তা অসুবিধাগুলো কি কি? বিকেন্দ্রীকরণের যে অসুবিধাগুলো সেগুলো কি কি? যেমন ব্যয়বহুল পদ্ধতি, সুনাম নষ্ট, অনমনীয় নীতি। তাহলে তিনটেই কারেক্ট, মানে তিনটে অসুবিধার মধ্যে পড়ছে, তাই তো? তাহলে এখানে কারেক্ট আছে 1 2 3 ঠিক লাগছে, চারটা ভুল লাগছে, তাই তো? 1 2 3 ঠিক, 4 বি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে। ওই দুটি বিবৃতির মধ্যে সম্পর্কগত বিকল্পগুলি বাছাই করো। বলছে বিবৃতি বলছে কার্যভিত্তিক সংগঠনের কার্যাবলী প্রতিটি বিভাগের ভার একজন অভিজ্ঞ কর্মীর ওপর অর্পণ করা হয়, ফলে অভিজ্ঞ কর্মীর দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকে। আচ্ছা, নেক্সট বিবৃতি বলেছে কি তোমার, কার্যভিত্তিক সংগঠনের নির্দেশ অনুযায়ী কর্মীরা কাজ করতে অভ্যস্ত, নিজস্ব চিন্তাধারায় কোনো অবকাশ থাকে না, ফলে স্বাধীন সৃজনশীলতা হারিয়ে ফেলে। তাহলে এখানে তোমার কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে? ঠিক আছে, কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে? বলছে দুটো কন্ট্রাডিক্ট করছে, দুটো সেন্টেন্স কিন্তু একে অপরকে কন্ট্রাডিক্ট করছে, তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে এখানে এ। 149 বিবৃতি বলে বিভাগীয় ভিত্তিক সংগঠনে প্রতিটি বিভাগের কর্মীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব থাকে। ঠিক আছে, আবার বিভাগীয় ভিত্তিক সংগঠনের প্রতিটি স্তরের প্রতিটি কর্মাধ্যক্ষকে বা ব্যবস্থাপককে বেশি কাজের চাপ বহন করতে হয়। তাহলে এটা কি দুটো স্বাধীন বাক্য বলতে পারো? লাস্টেরটা অ্যান্সার হবে, অ্যান্সার ডিটা হবে, 149টা ডি হবে অ্যান্সার। 150 বিবৃতি নিয়মই সংগঠন যে কোনো পরিস্থিতিতে অতি সহজেই দ্রুত মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। নিয়মমাফিক সংগঠনে যে কোনো পরিস্থিতিতে অতি সহজে দ্রুত মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। ঠিক আছে, তারা বলছে নিয়মমাফিক কর্মী সংগঠনের বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ সামগ্রিক প্রতিষ্ঠানের উন্নতিতে সাহায্য করে। ঠিক আছে, তো 150 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলছে বলছি, এখানে বিবৃতি বি হচ্ছে, বিবৃতি বি হচ্ছে এ বিবৃতির কারণ। 151 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলছে বিবৃতি বলছে ভার অর্পণ কাজ করার প্রক্রিয়াকে সহজ করে, এর ফলে কর্মীদের উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণা স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে। ঠিক আছে, এটা তো সত্য লাগছে। বিবৃতি বি ভার অর্পণ কর্তব্য, কর্তৃত্ব, দায়িত্ব এবং কৈফিয়ত প্রদানকে এক সূত্রে বেঁধে রাখে না। ঠিক আছে, তার মানে এটা তো ভুল, এটা ভুল দিয়ে বিবৃতি বি ভুল। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি, বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা, সি হবে কারেক্ট অ্যান্সার। 152 কেন্দ্রীকরণ কর্তৃত্ব ব্যবস্থাপনার উচ্চ স্তরে কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, তো হচ্ছে বিকেন্দ্রীকরণ কর্তৃত্ব ব্যবস্থাপনা বিভিন্ন স্তরে বন্টিত, দুটো তো স্বাধীন বাক্য, দুটো স্বাধীন বাক্য, একটা কেন্দ্রীকরণ একটা বিকেন্দ্রীকরণ দিয়েছে, তো হয়ে গেল। 153 বিবৃতি বলছে বিকেন্দ্রীকরণের ফলে অন্তঃস্থন কর্মীদের কাজে অধিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আর বিবৃতি বি বলছে বিকেন্দ্রীকরণের ফলে সংগঠন সিদ্ধান্ত করে ভিন্ন ভিন্ন মত দেখা দিতে পারে। তো দুটো কি বিপরীত ধর্মী? দুটো বিপরীত ধর্মী, এ হবে কারেক্ট অ্যান্সার। 154 নিয়ম মাফিক সংগঠনে একই প্রকার কাজের ও কর্মচারীরা পুনরাবৃত্তি ঘটে। আর বিবৃতি বি নিয়ম মাফিক সংগঠনের কারবার সুস্থ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, তো তো এখানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। লাস্ট কোশ্চেন 155 বিবৃতি এক সাংগঠনিক কাঠামো এমনভাবে রচনা করা উচিত যাতে পরস্পরের মধ্যে প্রয়োজনীয় সম্পর্ক বজায় রেখে উদ্দেশ্য সাধনে উপযুক্ত কাঠামো প্রস্তুত হয়। ঠিক আছে, আর বিবৃতি বি কি বলছে? বলছে সাংগঠনিক কাঠামো রচনার ক্ষেত্রে কারবারের আয়তন ও পরিধি যথেষ্ট প্রভাব বিস্তার করে না। তা এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে বিবৃতি এ তো সত্য লাগছে কিন্তু বিবৃতি বিটা তোমার মিথ্যা। তো ব্যাস, এর পাশাপাশি সংগঠন চ্যাপ্টারের এমসিকিউ গুলো আমাদের কভার আপ হয়ে গেল।